25 মে ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে পশ্চিমবাংলায়। এখানে আপনারা যে লোকসভা আসনগুলিতে ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে, 8টি লোকসভা আসনে ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে কারপাল্লা ভারী রয়েছে। যে সমীক্ষাগুলি উঠে আসছে তার মধ্যে একটি কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু একটি সমীক্ষা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, যেখানে কিন্তু 100%, আমি যা বলবো 100-এর মধ্যে 100% কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন যখন রেজাল্ট চলে আসবে। এই সব লোকসভা আসনে কিন্তু যে প্রার্থী জেতার সম্ভাবনা বেশি থাকবে সেটাই কিন্তু জিততে চলেছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। বাঁকুড়া লোকসভা আসন, এই লোকসভা আসনে আপনারা জানেন বিজেপির তরফ থেকে সুভাষ সরকার এই লোকসভা আসনে দাঁড়াচ্ছেন। এখানে টিএমসি পার্টি এবং বিজেপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন। এই লোকসভা আসনে 60% জেতার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া লোকসভা আসনে সুভাষ সরকারের, এবং 40% জেতার সম্ভাবনা রয়েছে টিএমসি প্রার্থীর। এরপর বিষ্ণুপুর লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন সৌমিত্র খা, বিজেপির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। টিএমসির তরফ থেকে সুজাতা মণ্ডল খা, তার স্ত্রীকে কিন্তু সিলেকশন করা হয়েছে। এই লোকসভা আসনে অবশ্যই কিন্তু সুজাতা মণ্ডল খা জেতার সম্ভাবনাটা বেশি ছিল, যেহেতু এখানে চাকরি দুর্নীতি এবং বিভিন্ন দুর্নীতিগুলো সামনে চলে আসছে। তারপরে কিন্তু অনেকটাই পরিবর্তন আপনারা দেখতে পারবেন। বিষ্ণুপুর লোকসভা আসনেও কিন্তু পরিস্থিতি একদম ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। যেহেতু এখানে সুজাতা মণ্ডল খা জেতার সম্ভাবনাটা বেশি ছিল, তারপরে কিন্তু তিনি অনেকটাই নেগেটিভ বা নিচে নেমে এসেছে। এখানে 45% জেতার সম্ভাবনা রয়েছে সুজাতা মণ্ডল খা, এবং 55% জেতার সম্ভাবনা রয়েছে সৌমিত্র খা বিজেপি প্রার্থীর। এরপর মেদিনীপুর লোকসভা আসন, এখানে দিলীপ ঘোষ কিন্তু 2019 সালে দাঁড়িয়েছিলেন এবং এই লোকসভা আসনে জয়ী হয়েছিলেন। এরপর এই লোকসভা আসনে দিলীপ ঘোষের পরিবর্তে অগ্নিমিত্র পালকে বিজেপি প্রার্থী সিলেকশন করেছেন। বিজেপি প্রার্থীর কিন্তু নিজস্ব একটা সমীক্ষা দল রয়েছে, তারা কিন্তু সমীক্ষা করে দেখেন কোন লোকসভা আসনে কোন প্রার্থী জিততে চলেছে। এর পরিবর্তে কিন্তু সেই প্রার্থী সেই লোকসভা আসনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই লোকসভা আসনে দিলীপ ঘোষকে যদি বিজেপি প্রার্থী এবার 2024-এ দাঁড় করাই দিত, তাহলে কিন্তু এই লোকসভা আসনে ভোটের মার্জিনটা অনেকটাই কমে যেত এবং হারার সম্ভাবনাও কিন্তু ছিল। এর পরিবর্তে কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালকে দাঁড় করিয়ে দিয়েছে। এই কারণে এই লোকসভা আসনে 1,50,000-এর বেশি ভোটে জিততে চলেছে অগ্নিমিত্র পাল, যেটা বিজেপি প্রার্থীর সমীক্ষা উঠে এসেছে। গ্রাউন্ড লেভেলের যে সমীক্ষাটি উঠে এসেছে, এই লোকসভা আসনে 50,000-এর বেশি জিততে চলেছে অগ্নিমিত্র পাল। এখানে কিন্তু জুন মালিয়া এই লোকসভা আসনে টিএমসি প্রার্থী রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই আপনারা অবশ্যই দেখতে পারবেন, তবুই কিন্তু এখানে অগ্নিমিত্র পাল জিততে চলেছে এই লোকসভা আসনটিতে। কাতি লোকসভা আসনে এখানে সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই এখানে দাঁড়িয়েছে 2024 লোকসভা আসনে। এখানে অবশ্যই আপনারা হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখতে পারবেন টিএমসি বনাম বিজেপির মধ্যে। এই লোকসভা আসনে পরিষ্কারভাবে একদম 100% জিততে চলেছে সৌমেন্দু অধিকারী, আপনারা মিলিয়ে নেবেন ভোটের রেজাল্ট চলে আসলে। এরপর ঘাটাল লোকসভা কেন্দ্রে এখানে হিরণময় রয়েছে বিজেপি প্রার্থী, এর অপরদিকে টিএমসি প্রার্থীর তরফ থেকে দাঁড়িয়েছে দীপক অধিকারী ওরফে দেব। অভিনেতা দুজনেই কিন্তু অভিনেতা রয়েছে। এরপর কিন্তু অনেকটাই পরিবর্তন হবে ষষ্ঠ দফার ভোটে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে যে পোস্টটা করেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভোট ব্যাংকে অনেকটাই প্রভাব পড়বে। এই লোকসভা আসনের দেপে জেতার সম্ভাবনাটা বেশি ছিল, এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। 40-60% জেতার সম্ভাবনা রয়েছে। হিরণের এখানে 60% জেতার সম্ভাবনা রয়েছে, দেবের রয়েছে 40% জেতার সম্ভাবনা। ইতিমধ্যেই 5টি দফার ভোট অনুষ্ঠিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এখানে প্রথম দফার ভোট, দ্বিতীয় দফা, তৃতীয় দফার ভোট অবধি কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। চতুর্থ দফা ভোট এবং পঞ্চম দফার ভোটে গিয়ে কিন্তু অনেকটা আপনারা সমস্যা দেখতে পেয়েছেন। বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে এবং মারপিটও আপনারা দেখেছেন, সাথে ছাপ্পা ভোটও কিন্তু এই যে লোকসভা ভোট সেটাতে আপনারা দেখতে পেয়েছেন। দুদিন আগে শুভেন্দু অধিকারী, আপনারা জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি কথা বলেছেন, যে একটি খুবই মূল্যবান কথা বলেছেন দেবের সম্বন্ধে, যদি এই বোমা ফাটান তাহলে কিন্তু দেব বাড়ি থেকেই বেরোতে পারবে না। তো আজকে 23/5/2024 আজকে তিনি একটি কিন্তু এক্স হ্যান্ডেলের যে নিজস্ব এক্স হ্যান্ডেল রয়েছে একটি পোস্ট করেছে, সেটা দেখে কিন্তু অনেকেরই মাথা ঘুরে গেছে। দেব আর এনামুলের মধ্যে একটি লেনদেন হয়েছে, সেই লেনদেনের যে হিসাব নিকাশ সেটা কিন্তু তিনি পাবলিশ করে দিয়েছে। আপনারা চাইলে যে কেউ কিন্তু দেখতে পারবেন। এখানে যেটা দেখা হয়েছে, এখানে 25 লক্ষ টাকা একবার দিয়েছে, তারপরে এখানে দেওয়া রয়েছে 25 লক্ষ, টোটাল 50 লক্ষ টাকার কিন্তু এখানে লেনদেন হয়েছে দেব আর এনামুলের মধ্যে। এখানে কিন্তু পরিষ্কার সেটা স্টেটমেন্টে দেখানো হয়েছে। এখানে দেখুন 24/11/2016-তে একটি লেনদেন হয়েছিল
এবং তারপরে লেনদেনটি হয়েছে 25/11/2016। তো একদিন আগাবাছা কিন্তু এই লেনদেনটি কমপ্লিট হয়। তো এখানেই দেখুন টোটাল 50 লক্ষ টাকার লেনদেন হয় দেব আর এনামুলের মধ্যে। এরপর আরেকটি কিন্তু ডায়েরিতে লেখা রয়েছে, এখানে দেখুন 25/1/2017 সালে যে লেনদেনটা হয়েছিল, তিনি গিফট করেছেন, এনামুল কিন্তু দেবকে গিফট করেছেন। এখানে দেখুন অনুপম দা এখানে 19,000 টাকা রয়েছে। এখানে দেখুন দেব মোবাইল, এখানে 72,000 টাকা দেব মোবাইলের জন্য কিন্তু গিফট করা হয়েছে, বা এমনটাও হতে পারে এনামুল দেবকে মোবাইলের জন্য 72,000 টাকা গিফট করেছে। তারপর দেখুন এখানে দেব ওয়াচ, একদম নাম ধরে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, 4,60,000 টাকার কিন্তু হয়তো ওয়াচ দিয়েছে বা ঘড়ি দিয়েছে। এখানে দেখুন ব্রিক্সো, এখানে 2,000 টাকা রয়েছে। ওলা ফেয়ার এখানে দেখুন 3200 টাকা রয়েছে। এরপর ব্যাগ এখানে দেখুন 4,500 টাকা রয়েছে। টোটাল যে টাকার অঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখানে নিচে আপনারা দেখতে পারবেন। হাজি মোবাইল রিচার্জ রয়েছে 500 টাকা। পার্সন অফ জগদীশ রয়েছে 500 টাকা। টোটাল রয়েছে এখানে 5,61,200 টাকার কিন্তু এখানে লেনদেন হয়েছে। 15/2/2022 যখন এজেন্সি দেবকে নিয়ে এসেছিল বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার জন্য, এরপর যখন জিজ্ঞাসাবাদ কমপ্লিট হয় তারপরে কিন্তু দেব বাইরে চলে আসে। সেখানে সাংবাদিকরা অপেক্ষা করেছিল দেবকে কিছু কোশ্চেন করার জন্য, এবং সেখানে একটি কোশ্চেন যেটা চলে আসে সেটা এনামুল হককে তিনি চেনেন কিনা। তিনি পরিষ্কার কিন্তু বলেছিলেন যে এনামুল হক কে, সে তাকে কিন্তু চেনে না। তো আজকের যে লেনদেন বা স্ট্যাটাসটা রয়েছে এবং তার যে ওই স্টেটমেন্টটা রয়েছে সেখানে কিন্তু কোনো রকম মিল নেই। এটা কি হবে না হবে, যতই কিন্তু দিন এগিয়ে আসছে ভোটের রেজাল্টের কাছাকাছি বা ভোটের লাস্ট দফার দিকে, ততই কিন্তু এখানে জল্পনার সৃষ্টি হচ্ছে। শুধু চাকরি বাতিল নয়, এরপর কিন্তু আরও বিভিন্ন সমালোচনা চলছে পশ্চিমবঙ্গে। এই ভোটের মাঝখানে হচ্ছেটা কি? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এই ভোটের মাঝখানে হচ্ছেটা কি? বিভিন্ন কারাপশন কিন্তু উঠে এসেছে। এই কারাপশনগুলি উঠে আসার ফলে কিন্তু অনেকটাই ভোট ব্যাংকের প্রভাব পড়বে টিএমসি পার্টির। একদম ঠিক শুনেছেন, টিএমসি পার্টির যে ভোট ব্যাংক রয়েছে সেখানে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে। এখানে কিন্তু ভোটের যে মার্জিন সেটা কিন্তু অনেকটাই নেগেটিভের দিকে চলে আসবে। আপনারা চাকরি বাতিলের পরে কিন্তু তৃতীয় দফা বা চতুর্থ দফার যে ভোটগুলো হয়েছে সেখানে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যেখানে টিএমসি পার্টি জেতার সম্ভাবনা বেশি ছিল সেই সব লোকসভা আসনে, তারপর চাকরি বাতিল হওয়ার পরে কিন্তু সেই সব লোকসভা আসনে অনেকাংশে বিজেপির ভোটের যে সংখ্যা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এরপর আবারও কিন্তু একটি কারাপশন উঠে আসলো দেবের নামে। আপনারা জানেন ষষ্ঠ দফার ভোট 25 মে 2024-এ কিন্তু ষষ্ঠ দফার ভোট, লোকসভা ভোট। এখানে কতটা পরিবর্তন হবে, দেবের কিন্তু পাল্লা ভারী ছিল ঘাটাল লোকসভা আসনে। এখন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন করবেন যতই ভোটের দিন এগিয়ে আসে। সেই সব লোকসভা আসনে অনেকটাই কিন্তু জল্পনার সৃষ্টি হচ্ছে। এরপর তমলুক লোকসভা কেন্দ্র, এখানে আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই লোকসভা আসনে দাঁড়িয়েছে বিজেপি প্রার্থীর হয়ে। এই লোকসভা আসনে অবশ্যই 100-এর মধ্যে 100% জেতার সম্ভাবনা বেশি রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, এখানে এই লোকসভা আসনে তাকে টক্কর দেওয়ার মতো কিন্তু কোনো রকম প্রার্থী আমরা দেখতে পারছি না এই লোকসভা আসনে। গ্রাউন্ড লেভেলের যেটা রিপোর্ট চলে আসছে সেখান থেকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই লোকসভা আসনে 100% জিততে চলেছে। বিজেপি প্রার্থী কিন্তু এই লোকসভা আসনে জিততে চলেছে। এরপর পুরুলিয়া লোকসভা আসন, এই পুরুলিয়া লোকসভা আসন বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন। এই পুরুলিয়া লোকসভা আসনে টিএমসি প্রার্থীর একটু জেতার সম্ভাবনা বেশি রয়েছে। এখানে 45% বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে এবং 55% এখানে পুরুলিয়া লোকসভা আসনে টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে। এই লোকসভা আসনে টিএমসি প্রার্থী একটু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীর থেকে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এই লোকসভা আসনে ডক্টর প্রণত টুডু বিজেপি প্রার্থীর তরফ থেকে দাঁড়িয়েছে। এই লোকসভা আসনে কিন্তু খুব সহজে জিততে চলেছে বিজেপি প্রার্থী। এখানে কিন্তু 7-1 লোকসভা আসনে জিততে চলেছে বিজেপি প্রার্থী এবং টিএমসি প্রার্থী একটি আসনে জিততে চলেছে এই ষষ্ঠ দফার লোকসভা আসনে। এখানে পরিবর্তনটা অনেকটাই হয়েছে, তার কারণ বিভিন্ন কারাপশনটি উঠে এসেছে এবং সাধারণ মানুষের চোখে কিন্তু অনেকটাই ভোট ব্যাংকের মধ্যে প্রভাব পড়েছে। এই লোকসভা আসনগুলোতে টিএমসি প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি ছিল, কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এখানে শিক্ষা দুর্নীতি রয়েছে, গরু পাচার, বিভিন্ন কারণে কিন্তু এই লোকসভা আসনগুলিতে ভোটের যে মার্জিন সেটা কিন্তু টিএমসি পার্টির তরফ থেকে অনেকটাই কমে গেছে এবং বিজেপি প্রার্থী সেই ভোটগুলোই কিন্তু মার্জিনটা অনেকটা প্লাস করেছে।
তো এই ছিল কিন্তু সমীক্ষা আজকের এই ভিডিওতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতে কোন কোন লোকসভা আসনে কোন কোন প্রার্থী জিততে চলেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এখানে আমি যা বলছি 100% সঠিক কিন্তু নাও হতে পারে, এটা শুধুমাত্র একটা ওপিনিয়ন পোল। এখানে আপনারা কিন্তু কোনো রকম 100% সঠিক বলে গণ্য করতে পারবেন না। এখানে যখনই কিন্তু রেজাল্ট চলে আসবে, এখানে 4 জুন রেজাল্ট আপনারা দেখতে পারবেন, সেখানে যে রেজাল্টটি থাকবে সেটাই কিন্তু 100% একদম সঠিক থাকবে। এটা শুধুমাত্র একটা ওপিনিয়ন পোল, এখানে 100% সঠিক নাও হতে পারে। এই ভিডিওতে যা বলা হচ্ছে সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, কেউ পার্সোনালভাবে নেবেন না, শুধুমাত্র একটা সমীক্ষা। এখানে 100% সঠিক নাও হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।